অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে দেশের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এখনও পানিবন্দী ৫২,০০০-এর বেশি পরিবার। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে কাল থেকে ভারী বর্ষণ হতে পারে। গেল সপ্তাহে কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় কৃষি, মৎস্য ও পানি সম্পদ খাতে ক্ষতির পরিমাণ অনেক। প্রায় ১ লাখ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। যদিও গেল ২ দিনে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করেছে, তবে এখনও প্রায় ৮২,০০০ হেক্টর জমি পানির নিচে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪৮৮ কোটি টাকা। ক্ষয়ক্ষতির এই হিসাব প্রাথমিক, চূড়ান্ত হিসাব মিলবে আগামী সপ্তাহে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানকার আরও তথ্য জানব সহকর্মী মোহাম্মদ হোসাইনের কাছ থেকে। হোসেন, পেকুয়া ছাড়া আজ আর কোন কোন জেলায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী? এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে সারাদিনের কি কার্যক্রম রয়েছে কক্সবাজারে, জানাবেন। মৌটুসী, সাম্প্রতিক বন্যায় কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং মাতামুহুরী উপজেলা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যায় যে জেলা পরিষদের তথ্য অনুযায়ী ৭ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ২ দিনের সফরে কক্সবাজারে গতকালকে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল সারাদিন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অংশ নিয়েছেন। আজকে তিনি তার নিজ উপজেলা পেকুয়া উপজেলায় তিনি সারাদিন থাকবেন। পাশাপাশি নতুন সৃষ্ট যে উপজেলা মাতামুহুরী উপজেলায় তিনি ত্রাণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি পেকুয়া উপজেলা চত্বর। এখানে একটি ব্যক্তি উদ্যোগে ১০০ ঘর নির্মাণ সামগ্রী উপহার দেবেন, এই কর্মসূচির উদ্বোধন করবেন। আজকের দিনে ২০টি পরিবারকে ঘর তুলে দেওয়া হবে। এই উপকারভোগীরা এখানে অপেক্ষা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটু পরেই এখানে আসবেন। এর পরবর্তীতে এই কর্মসূচি শেষে মাতামুহুরী নদীর যে বেড়িবাঁধ, পূর্ব মেহেরনামা যে বেড়িবাঁধটি রয়েছে, যেখান থেকে এবারের বন্যার সূত্রপাত হয়েছে বেড়িবাঁধ ভাঙনের ফলে, এই ভাঙার মুখটি তিনি দেখতে যাবেন। সেখানে বেড়িবাঁধ ভাঙনের পরিদর্শন শেষে তিনি পরবর্তীতে বারোবাকিয়া ইউনিয়ন, টইটং, রাজাখালী, মগনামাউজান্টিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন এবং পরবর্তীতে তিনি মাতামুহুরী উপজেলা বেশ কয়েকটি জায়গায়, পূর্ব বড় ভেউলা এবং বলা যায় যে সাহারবিল ইউনিয়নে তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে তাদের প্রধানতম সমস্যা এই বন্যা যে কারণে তৈরি হয়, এই মূলত মাতামুহুরী নদীর ভাঙন। তাদের একমাত্র দাবি যে একটি স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অগ্রাধিকারের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই সরকার যেন বেড়িবাঁধটি নির্মাণ করে দেয়, সেই দাবি তাদের রয়েছে। এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জরিপ কাজ চলছে এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসারে তাদেরকে সেভাবে পুনর্বাসন করা হবে। ক্ষতিপূরণ কিংবা তাদের সার্বিক বিষয়ে সরকার দেখভাল করছে এবং বেসরকারি উদ্যোগেও কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যাপকভাবে কিন্তু ত্রাণ তৎপরতা তিনি এই বন্যার সময়ও কিন্তু চালিয়েছেন। তো বলা যায় যে আসলে আজকে সারাদিন পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায় তিনি বন্যা ক্ষতিগ্রস্ত এবং এলাকা পরিদর্শন করবেন এবং মানুষের গল্প শুনবেন এবং তাদের পাশে দাঁড়াবেন, ত্রাণ কার্যক্রম মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আজকে সারাদিন আমরা তার সাথে থাকবো। স্বরাষ্ট্রমন্ত্রী, এখানকার সংসদ সদস্য। ধন্যবাদ হোসাইন, আপনি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং তথ্য সংগ্রহ করবেন। আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। কক্সবাজারের চকরিয়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত
1500 পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার বিজিবির উদ্যোগে আয়োজিত সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বন্যা দুর্গত 1500 পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে বিজিবির মেডিকেল টিম প্রায় 700 জন বন্যা কবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। চকরিয়া পৌরসভা, লক্ষারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম তদারকি করেন। লঘুচাপের প্রভাবে টানা 3 দিন ধরে অস্বাভাবিক জোয়ারে ভাসছে পটুয়াখালীর রাঙাবালী উপকূল। সবচেয়ে দুর্ভোগে পড়েছে চালিতা বুনিয়া ইউনিয়নের 5টি ও চরমন্তাজ ইউনিয়নের একটি এলাকার মানুষ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। কোন কোন পরিবারে রান্না করার সুযোগও থাকছে না। কোথাও ভেসে গেছে পুকুরের মাছ, আবার কোথাও নদীতে মিশে যাচ্ছে বসতভিটা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। হু হু করে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতভিটা ও রাস্তাঘাট। বুধবার থেকে শুক্রবার টানা 3 দিন প্রতিটি জোয়ারই এমন চিত্র চালিতা বুনিয়া ও চরমন্তাজের অরক্ষিত এলাকায়। চালিতা বুনিয়ার অরক্ষিত মানুষদেরই একজন রোমন গাজী। ঘরের চারপাশে জোয়ারের পানি। সামনের ছোট্ট পাটাতনে স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে বসে আছেন। ভাঙনে কয়েকবার ভিটেমাটি হারানোর পর গড়া নতুন ঘরটিও এখন ঝুঁকির মুখে। বাড়িঘর ভাঙছি, এই 5-6বার ভাঙ্গা হয়ে গেছে, যে রাস্তা তুলাইছি আবার ভাঙ্গা লাগবে। আমার বাড়ি 5বার ভাঙছে, এখন পর্যন্ত কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। রোমনের মতো একই দুর্ভোগে রয়েছেন শত শত পরিবার। চালিতা বুনিয়ার গরু ভাঙা, মধ্য চালিতা বুনিয়া, বিবির হলা, চালিতা বুনিয়া বাজার, চীনা বুনিয়া এবং চরমন্তাজের চর আন্ডা সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ব্যারিকেড নাই, কিছু নাই, একটা দালানে যাইতে পারি না। রান্না বান্না করবো, খাইতে পারতেছি না। পোলা পান সব কান্নাকাটি অসুস্থ হয়ে পড়তেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগুনমুখা ও রাবনাবাদ নদীর তীরে চালিতা বুনিয়ায় প্রায় 3 কিলোমিটার এবং বুড়ো গৌরাঙ্গ নদীর তীরে চরান্ডায় প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ভেঙে আছে। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। এসব জায়গার বেশ কিছু বেড়িবাঁধ আগে থেকেই ভাঙা ছিল, তো এগুলো যাতে দ্রুত নির্মাণ করা হয় সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন প্রকল্পের সমীক্ষা চলছে। অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তবে অরক্ষিত এলাকার মানুষের দাবি, টেকসই বোলকবাঁধ নির্মাণ না হলে দায়সারা সংস্কারে কোনো ফল হবে না। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে নীলগঞ্জ ইউনিয়নের 7টি গ্রামের বিস্তীর্ণ ফসলের জমি। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মিলন কর্মকার রাজু। রাজু, বৃষ্টি কি এখন হচ্ছে? তাছাড়া কতটি পরিবার পানিবন্দী হয়ে আছে কলাপাড়ায়? বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনই বা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মটিশি। আপনাকে জানিয়ে রেখে যে গতকাল রাতে কিন্তু বৃষ্টি না হলো, আজ সকালে গিয়ে কিছুক্ষণ আগে কিন্তু কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে এবং এই সাথে কিন্তু দমকা বাতাস বইছে। আমি যে স্থানটায় রয়েছি আন্ধারমাটিক নদীর ঠিক এখানে কিন্তু আসলে নদীতে পানি বাড়তে শুরু করেছে। এই কারণে কিন্তু যে সকাল থেকে যে আমরা আশঙ্কা করছিলাম যে আবারও পানি বন্ধ হয়ে পড়বে, যে কলাপাড়ার যে দুটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাজিপুর এবং পশ্চিম লন্দা, সেই দুটো কিন্তু পানি উঠতে শুরু করেছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে আগামী আরো 6-7 দিন কিন্তু এভাবে কিন্তু পানি উঠতে পারে, কারণ সামনে কিন্তু অমাবস্যার জোর রয়েছে। উপজেলা প্রশাসন কিন্তু কার্যকরী এখন পর্যন্ত এইসব মানুষের যে সহায়তায় বা এইসব ভাঙন কবলিত যে সুলিস গেট রয়েছে এটি মেরামতি কিন্তু কার্যকরী কোনো এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার সাথে কথা হয়েছে, তিনি আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টা অবহিত করেছেন, তারা মূলত কার্যকরী পদক্ষেপ নেবেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত কোনো কার্যকরী পদক্ষেপ শুরু হয়নি। আর পশ্চিম লন্দা গ্রামের যে বিষয়টি সেটা হচ্ছে 3 বছর ধরে এখানকার মানুষ 300 পরিবার পানিবন্দী অবস্থা
অবস্থা রয়েছে। এই কারণে যে এখানকার মানুষের প্রতি বছরই দুর্যোগ আসে, এভাবেই তারা দুর্ভোগ হয়। কিন্তু এখানকার মানুষের উন্নয়নে বা এটাকে এলাকার মানুষের যে ডুবে যাওয়া মানুষকে যে সহায়তার জন্য সে ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না। তারা একাধিকবার আন্দোলন করেছে, স্মারকলিপি প্রদান করেছে, কিন্তু তাদের সেই যে আর্তনাদ কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন তাদের কানে এসে পৌঁছায়নি। এই কারণে তাদের দুর্ভোগ কিন্তু বাড়ছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া যে বর্তমান পরিস্থিতি, বর্তমানে কিন্তু উপকূল জুড়ে কিন্তু দমকা বাতাস বইছে, সেই সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। এই কারণে কিন্তু এখানকার মানুষের যে আতঙ্ক সেটা কিন্তু শুরু হয়েছে। হাজিপুর গ্রামের প্রায় 700 একর জমি কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। কারণ আপনি জানেন যে সদরপুর যে সুলিশটি রয়েছে সেটি কিন্তু ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে এই বর্ষার আগে যদি এই সুলিশটি সংস্কার করা না হয় তাহলে কিন্তু এখানকার মানুষের যে দুরবস্থা সেটা কিন্তু আসলে আরো বাড়বে, এবং এই মুহূর্তে যে বৃষ্টি শুরু হয়েছে এ কারণে কিন্তু এই দুর্ভোগটা আরো বাড়বে। মৌটুসী। ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু। দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল 3:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। গত 17 ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দম্পতি খুব কমই আছেন, যাদের জীবন যেমন আলোচিত তেমনি আলোচিত তাদের সংগ্রাম, নেতৃত্ব আর উত্তরাধিকার। শেরেবাংলা নগরের সমাধিস্থলে পাশাপাশি শায়িত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে সংসারের পথ চলায়, সময়ের পরিক্রমায় যারা হয়ে ওঠেন দেশের রাজনীতির 2 কেন্দ্রীয় চরিত্র। প্রতিদিন তাদের সমাধিতে মানুষ আসেন শ্রদ্ধা জানাতে কিংবা ইতিহাসের কাছাকাছি যেতে। মিরাজ সুমনের ক্যামেরায় সহকর্মী সিফাত ফারুকের প্রতিবেদন। ব্যস্ত রাজধানীতে জিয়া উদ্যানের এই অংশটুকু যেন ভিন্ন এক জগৎ। নানা প্রজাতির গাছ আর পাখপাখালির এই উদ্যানের মাঝে 2টি সমাধি, যেখানে আছে নীরবতা আর লেখা আছে এক দম্পতির ঐতিহাসিক মহাকাব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়ার সমাধিতে আগে থেকেই মানুষের আনাগোনা ছিল, এখন তার পাশেই শায়িত সহধর্মিণী খালেদা জিয়া। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসেন। উদ্দেশ্য একজন রাষ্ট্রপতি কিংবা সাবেক প্রধানমন্ত্রীর কবর দেখা নয়, তারা আসেন দেশের রাজনৈতিক ইতিহাসের 2টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়াতে। এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এ বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন। সবচাইতে বড় কথা হচ্ছে এরা কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে না। কেউ হাত তুলে দোয়া করেন পরম করুণাময়ের কাছে, কেউ সন্তানদের পরিচয় করিয়ে দেন রাজনীতির কিংবদন্তি 2 মহারথীকে। বাচ্চাদের আনার কারণ এই যে আমরা এটা দেখাইতে চাই, এখান থেকে তো অনেক কিছু শেখার আছে। তাদের কাছ থেকে সর্বোপরি দেশপ্রেম শিকার আছে। তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশ এবং দেশের মানুষ আমার শেষ ঠিকানা। তরুণদের অনেকেই জিয়াউর রহমানকে দেখেননি, খালেদা জিয়াকেও দেখেছেন টিভির পর্দায়, রাজনৈতিক কর্মসূচি কিংবা বিচারিক প্রক্রিয়ার খবরে। তবুও সমাধিতে এসে তারা অনুভব করেন পেছনের ইতিহাসকে। অনেক শিক্ষণীয়, যেটা আমার কাছে ওনার সব বক্তব্য ভালো লাগতো, ওনার কথাগুলো ভালো লাগতো। আমাদের জেনজি বা আমাদের অনাগত যারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের উচিত তাদের থেকে শিক্ষা নেওয়া। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এখানে সবাই আসেন স্মৃতি খুঁজতে। 2 প্রজন্ম, 2 নেতা, 2 অধ্যায়ের গল্প যেন মিলেছে একই প্রাঙ্গণে। সময়ের সাথে সাথে তাই স্থানটি শুধু সমাধি ক্ষেত্র নয়, হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব স্মারক। একই সাথে সংসারের পথ চলা শুরু করেছিলেন তারা। সময়ের পরিক্রমায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের রাজনীতির 2টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র। আজ তারা পাশাপাশি শায়িত। তাদের সমাধিতে এসে সকলেই পেছনে ফিরে দেখেন ইতিহাসকে। 2টি জীবন, 2টি সমাধি স্মরণ করিয়ে দেয় একটি দাম্পত্যের, একটি রাজনৈতিক উত্তরাধিকারের, যা বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ হয়ে আছে, থাকবে আজীবন। সিফাত ফারুকি, 71, ঢাকা।
রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শুক্রবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে বাপ্পি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া সুব্রত বাইনের অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাব সেখানে। রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা। আমাদের জন্য ক্ষমতা নয়, আমরা দায়িত্বপ্রাপ্ত। প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নয়, সকল ক্ষেত্রে যারা এদিকে শুরু হয় নাই, বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে, তাদের সার, বীজ, কীটনাশক সকল কিছু দেয়া হবে। যারা গবাদি লিপ্ত ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায়, এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের থাকবো এবং এদেশের মানুষ প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, তিনি একটি জনবান্ধব এবং দরিদ্র বান্ধব বাজেট এবার দিয়েছেন, যাতে করে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়। এটা আমরা দেখেছি। আমরা যাতে জনগণের পাশে সর্বতভাবে থাকতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্সবাজারের পেকু উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সম্মানহানির চেষ্টা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেছে সচেতন অভিভাবক সমাজ নামের একটি সংগঠন। এই বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ক্লাবের সামনে রয়েছেন আমার সহকর্মী ইলিয়াস আকুন। যুক্ত হব তার সঙ্গে। এখন প্রতিবাদ সভার বিস্তারিত কি তথ্য আছে আপনি জানাবেন? এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বলছেন তাও জানতে চাই। আপনি জেনে থাকবেন, বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনকে ঘিরে আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে অনেকে আন্দোলন উস্কানিমূলকভাবেও কিন্তু অনেকে জড়িত ছিল। অনেক শিক্ষার্থীরা না হয়েও এই আন্দোলনে ভিন্নভাবে নেয়ার চেষ্টা করছিল। তার বেশ কিছুক্ষণ পরেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কয়েকদিন গেলেই এই সচেতন অভিভাবকরা, যারা শিক্ষার্থীদের অভিভাবক ছিলেন, তারা একটি সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তে একটি প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ আজকে প্রেস ক্লাবের সামনে তারা বক্তব্য রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শাহ ইমরানের নেতৃত্বে কিন্তু সভাপতিতে এই বক্তব্য দিচ্ছেন বিভিন্ন বক্তারা, এবং তারা বলছে যে শিক্ষামন্ত্রীর আগেও সুনামের সাথে শিক্ষামন্ত্রী ছিলেন এবং বর্তমানে যেটি করছেন সেটি তিনি পজিটিভলি করছেন এবং শিক্ষার্থীদের ভালোর জন্য করছেন, কিন্তু কিছু কুচুকরি মহলেরা তার সম্মানহানি করার জন্যই এটি করেছিল বা ভিন্ন খাতে আন্দোলন নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আমরা এখানে বক্তাদের কাছে আমরা বক্তারা কি বলছে সেটি শোনানোর চেষ্টা করব। পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রী মহল
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই? উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী মহলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশু ভাইয়ের আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাল্লাহ এসারুল্লাহ মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে। অসহায় জীবনযাপন করছেন 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ গাইবান্ধার নাজমুল মিয়ার পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে আজও কান্না থামেনি নাজমুলের মা ও তার পরিবারের সদস্যদের। এখন তারা সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই চান। তোফায়েল হোসেন জাকিরের তথ্য ছবিতে প্রতিবেদন। জীবিকার তাগিদে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন নাজমুল মিয়া। স্বপ্ন ছিল নিজস্ব জমি কিনে বসতভিটা বানিয়ে সেখানে মাকে নিয়ে থাকবেন। এরই মধ্যে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন নাজমুল। 4 আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। দীর্ঘ 2 বছরেও কান্না থামেনি নাজমুলের মায়ের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে প্রায় অচল হয়ে গেছেন তারা। সরকার হলো যদি পাইতই তাহলে তো আমার এতদিন রাখতো না। তাহলে আমার একটা ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, নিশ্চয়ই তো ওটা তদন্ত করিয়ে দিয়ে দিতে পারতো। আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই, থাকার জায়গা নাই, পুনর্বাসনের ব্যবস্থা খুবই দরকার। পরিবারের সদস্যরা আরও জানান, আন্দোলনের সময় গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় 9 আগস্ট সন্ধ্যায় তিনি মারা যান। পরে ধার দেনা করে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা প্রশাসন সাদুল্লাপুরের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং যোগাযোগ হয়। পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এই ধরনের যে আনন্দকর উৎসবমুখর পরিবেশ থাকে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যার তার জন্য শুভেচ্ছা উপহার, এবং প্রতিবার আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছেছি। বর্তমানে সরকারের কাছে একটি বসতভিটার দাবি জানিয়েছেন শহীদ নাজমুলের মা গোলেভান বেওয়া। শাকিলা সিথি, 71। গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত জুলাই অনির্বাণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, জুলাই শহীদ দিবস জাতির জীবনে নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানান। এ সময় মাহবুব আলম জানান, এনামুল হক, জসিমউদ্দিন ও শেখ আসাদুজ্জামান মাসুম সহ অন্যরাও বক্তব্য রাখেন। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের অন্যতম বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বছরের পর বছর পড়ে থাকা নিলামযোগ্য হাজার হাজার কন্টেইনার। ব্যবসায়ীরা বলছেন, দফায় দফায় চিঠি চালাচালি এবং নানা উদ্যোগ সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে না। বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাইফুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেইনার পণ্য বিক্রি করে প্রকাশ্যে উন্মুক্ত পদ্ধতিতে। কিছু কন্টেইনারের পণ্য বিক্রি হয় ই-অকশনের মাধ্যমে। এরপরেও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে বর্তমানে নিলামের জন্য হস্তান্তর করা প্রায় 10,000 কন্টেইনার পড়ে আছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, পড়ে থাকা কন্টেইনারের মালামাল নষ্ট হচ্ছে। যে জায়গাতে সমস্যা হচ্ছে যে এই কন্টেইনারগুলো যখন অকশন হচ্ছে, পাশাপাশি আবার নতুন কন্টেইনার এখানে অকশনের জন্য প্রস্তুত হচ্ছে। সো আলটিমেটলি চট্টগ্রাম বন্দরে একটা এই অকশনেবল কন্টেইনারের জট থেকেই যাচ্ছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী গত 1.5 বছরে মোট 988টি কন্টেইনার খালাস হলেও একই সময়ে নিলামের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকশো কন্টেইনার।
এদিকে চিটাগং কাস্টম হাউস নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, অত্যন্ত ফোকাস করছে। জাতীয় রাজস্ব বোর্ড এদিকে কন্টেইনার যানজট নিরসন করার জন্য, বন্দরকে গতিশীল করার জন্য দ্রুত নিলামের ব্যবস্থা করা হচ্ছে। কেবল কন্টেইনারই নয়, নিলামের অপেক্ষায় রয়েছে আরও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919টি বাল্ক পণ্য। যদি সত্যের পণ্য যেহেতু আছে, প্রায় ক্ষেত্রে আমদানিতে বিভিন্ন সত্য আছে, সত্যগুলো কাস্টম কর্তৃপক্ষ যদি প্রতিপালন করে টেন্ডার করে, তাহলে আমার মনে হয় না 15 দিনের অধিক কোনো মাল থাকবে। শিপিং কোম্পানিগুলোর দাবি, দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা এসব কন্টেইনারের কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। আমাদের শিপিং কোম্পানির হিউজ পরিমাণ অ্যাসেট এখানে আটকে আছে এবং যেই কন্টেইনার ভ্যালু সেটাই টোটালি স্ক্র্যাপ হয়ে যাচ্ছে। একটা কন্টেইনার যদি আমরা অ্যাভারেজ ভ্যালু যদি $4,000 করে ধরি, তাহলে আপনি মাল্টিপ্লাই করে দেখেন কি পরিমাণ টাকা। কন্টেইনারের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও দ্রুত টার্ন অ্যারাউন্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। পিন্টু হাজং, ৭১। নেত্রকোনার আলোচিত আটপাড়া অভয় পাশা সড়ক সংস্কারে দুর্নীতি তদন্তে জাতীয় সংসদ গঠিত কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ঠিকাদারের দেখানো স্থান ও তথ্যের ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করেছে তদন্ত দল। তবে তদন্ত কমিটির প্রধান বলছেন, সব অভিযোগ গুরুত্ব সহকারে নিচ্ছেন তারা। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার আটপাড়া অভয় পাশা 7 কিলোমিটার সড়কটি সংস্কারে প্রায় 9,21,00,000 টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু এই কাজের শুরু থেকেই দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে বিষয়টি সংসদ পর্যন্ত গড়ায়। এলাকাবাসীর অভিযোগ, নকশা অনুযায়ী কাজ হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। মেরামত হয় আবার ভাঙে, মেরামত হয় আবার ভাঙে। এবং রাস্তার এটা বাজেট আসছিল, কিন্তু কিছু অনিয়মের জন্য রাস্তার হচ্ছে না। রোডের অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। দ্বিতীয়ত ঢালাইয়ে অনিয়ম, প্লাস হচ্ছে এমপি সাহেব আসছেন, উনি এসে রাস্তা মাপ করতে মাপ দিচ্ছেন, মাপ দিয়ে দেখছেন যে আপনার 7 ইঞ্চির যেখানে ঢালাই দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি করে দেওয়া হচ্ছে। সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি পরিদর্শনে গিয়ে দেখতে পান একের পর এক অসঙ্গতি। পরে তিনি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেন। সিসি ঢালাই হওয়ার কথা 4 ইঞ্চি, মেইন রোডে সিসি ঢালাই হয়েছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, উপরে আরসিসি ঢালাই হওয়ার কথা 12 ইঞ্চি, সেখানে আমরা 9 ইঞ্চি আমরা পেয়েছি। সংসদে আলোচনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি করে দেয় সংসদ, কিন্তু সেই কমিটির বিরুদ্ধেই নিরপেক্ষ তদন্ত না করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। গতকালকে টিম এসে গেছে, তারা প্রকৌশলীর পক্ষে কাজ করতে কিছু ঘুষ মুষ খায়া তারা এই ঠিকাদারের পক্ষে কাজ করে গেছে। নেত্রকোনা গেলে আমাদেরকে বাঞ্জা বাইরেবে, পিটাইবে, অনেক ভয়ভীতি আমাদের দেয়ছে। নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, প্রাথমিকভাবে কাজে কিছু ভুল ত্রুটি পাওয়া গেছে, প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যে বিষয়টি বর্তমানে তদন্তের পর্যায়ে আছে এবং এই চলমান কাজটা এখন বন্ধ আছে, তদন্তের পরিপ্রেক্ষিতে যেভাবে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী পরবর্তীতে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, সব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা, যথাযথভাবে প্রতিবেদন তৈরি ও সুপারিশ করা হবে। তো এই বিষয়ে যেহেতু আমরা তুলটি পেয়েছি বা অন্যান্য যে আনুষ্ঠানিক তুলটিগুলি আছে, আমরা এই বিষয়ে অবিলম্বে একটা প্রতিবেদন দাখিল করবো। আমরা আর এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। শেষ পর্যন্ত প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কারে আলোর মুখ দেখবে কিনা সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ। পিন্টু হাজং, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।